আমরা যখন বর্ডারের কথা মনে করি আমাদের মাথায় কি আসে? ফেলানি, কাঁটাতার, ইয়াবা, গরু, বা কোনো এক সময় শোনা এক গল্প যেখানে এক বাড়ির মধ্যেখান দিয়ে বর্ডার পেরিয়ে গেছে। সাধারণভাবে কিন্তু আমরা বর্ডারে কি হচ্ছে সেটা খুব একটা মাথায় রাখি না। আমরা যেমন জানি না যে যেই কাঁটাতারে মৃতদেহ পাওয়া যায় সেখানেই কিন্তু আবার সেখানকার লোকজন কাপড় শুকাতে দেয়। আমরা জানি না যে এনহান্সড বর্ডারের কারণে কত ধরনের গুজব ছড়ায়, যেমন সীমান্ত এলাকায় নাকি কুমির ছড়িয়ে দেওয়া হয় খালে বিলে, এবং এইসব গুজব গল্প আমাদের মাথার পেছনে থাকা অবস্থাতেই আমরা এর মধ্যে দেখলাম নো ম্যানস ল্যান্ডে একজন প্রেগনেন্ট মহিলা, কিছু মানুষজন সেখানে আটকা পড়ে আছে। ভারত তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুশিং ভারতে অবশ্য সেটাকে তারা বলে পুশব্যাক, কারণ তারা নাকি বাংলাদেশি নাগরিক। এর মধ্যেই আমাদের দেশে এসছেন দীনেশ ত্রিবেদী হাইকমিশনার হয়ে। আমরা টের পেলাম তিনি একজন ক্যাবিনেটের সদস্য, এবং আসার পরপরই 2 বছর ধরে যে ভিসা বন্ধ ছিল সেটা আবার চালু হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে? একদিকে পুশিং, আবার অন্যদিকে এক ধরনের স্বাভাবিক সম্পর্কের আভাস। এই যে জুলাই পরবর্তী সময়ে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কের এক টানাপোড়েন চলে আসলো, সেই টানাপোড়েনের রেশটা কি থেকে যাবে, নাকি আমরা আসলেই এক ধরনের স্বাভাবিকতার দিকে এগিয়ে যেতে পারবো? আমরা দেখলাম সীমান্ত এলাকার মানুষজনরাও তাকিয়ে তাকিয়ে দেখলো তাদের শরীর নিয়ে কি ধরনের রাজনীতি হয়। সেই সব রাজনীতি নিয়েই আজকে 2-4টা কথা বলবো। মনে হতে পারে যে এই পুশিং একটা নতুন কিছু, তবে এটা নতুন কিন্তু না। 71 থেকেই এক ধরনের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। আমরা সকলেই জানি যে 71-এর যুদ্ধের সময় প্রায় 1 কোটি শরণার্থী ভারতে ছিলেন। এও আমরা আমাদের দেশের জায়গা থেকে জানি যে যুদ্ধ শেষে তারা সবাই ফেরত চলে আসে। তবে ভারতের একটা দাবি রয়ে যায় যে অনেকেই ভারতে থেকে গেছে, এবং সেটার জের ধরেই এক ধরনের সমস্যা সেখানে তারা পায়। কি নিয়ে? নাগরিকত্বের ডেডলাইন একটা প্রিহিস্ট্রিও আছে। যখন দেশ ভাগ পরবর্তী সময়ে আমরা নেহরু লিয়াকত প্যাক্টটা দেখি 1950 সালের, এটা এক অর্থে ভীষণ উদার, কারণ আমরা সেখানে খুঁজে পাই মাইনরিটিদের কি হবে সেই নিয়ে এক ধরনের চিন্তা, তাদেরকে যেন রক্ষা করা হয়, এবং এও খুঁজে পাই এক ধরনের বোঝাপড়া, যেখানে তারা বলছে যে মানুষজন আসা যাওয়া করতে পারবে কিছুদিন ধরে, যেন তারা বুঝে নিতে পারে তারা কোথায় থাকতে চায়। কারণ হঠাৎ করে দেশ ভাগ হয়েছে, তাদের পরিবার পরিজনের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। তো তারা চায় যে মানুষ জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিক। পূর্ব দিককার বর্ডারে আমরা এই ধরনের উদারতা দেখি, যার কারণে আনাগোনা অনেক দিন ধরে চলেছে। 66 সাল পর্যন্ত প্রায় এটা অফিসিয়ালি চলেছে, এবং তার পরবর্তী সময়ে তো চলেই আসছে। 1979-তে আমরা পাই আসাম আন্দোলন। আসাম আন্দোলন কি? তারা সে সময় হঠাৎ খেয়াল করলো যে অনেক মানুষ ঢুকে গেছে ভোটার রোলে, গুজব ছড়াচ্ছে এরা নিশ্চয়ই বাংলাদেশি। আবার ডিফেন্ড করতে গিয়ে অনেকে বলছে যে না, মুসলমানদের তো আসলে বেশি বাচ্চা হয়, সেটারই ফল। যাই হোক না কেন, এই দ্বন্দ্বের মধ্যে এই বহু জাতির আসামে তারা ঐক্য খুঁজে পায় বাংলাদেশি বিরোধিতা করে, এবং সেই জের ধরে আমরা পাই আসাম অ্যাকর্ড। সেটার একটা খুব ইন্টারেস্টিং দিক থাকে, সেটা হচ্ছে যে এই নাগরিকত্বের ডেডলাইন যেটা বললাম, সেটা আসামের জন্য 24শে মার্চ 1971 হিসেবে দিয়ে দেওয়া হয়। ভারতের অন্যান্য জায়গায় যখন তারিখটা হচ্ছে 66, সেখানে আসামের বেলায় সেটা 71। এই নিয়ে আসামে কিছু আক্ষেপ থেকেই যায়, কিন্তু সেই সময় থেকেই আমরা বুঝি যে বিএসএফ এর দ্বারায় না, তারা পুলিশকে দিয়ে
মানুষজনকে বর্ডারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশি বলে পুলিশের দ্বারা এই পুশব্যাকটা ওরা শুরু করে দিয়েছে। 1992 সাল থেকে 1998 সাল নামটাই পেয়ে যায় অপারেশন পুশব্যাক। আমরা দেখি দিল্লি এবং বড় বড় শহরগুলোতে বাংলাদেশি বলে নানান ধরনের মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে বর্ডারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা আমরা আসামের সময় দেখেছি যে পুলিশের দ্বারা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সময় এসে দেখি যে না, এটা একটা আইনি রূপ পেয়ে যাচ্ছে একটা অপারেশনের মাধ্যমে। 2001 থেকে 2003-এ আমরা দেখি বিএসএফ এবং তখন ছিল এটা বিডিআর, এখন বিজিবি, এদের মধ্যে স্কার্মিশ হচ্ছে। এই পুশিনের একটা রূপ আমরা সে সময়ে দেখি। সমস্যাটা এত বড় হয়ে যায় যে তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছিল যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন। 2015 থেকে 2019-এ এক ধাপ এগিয়ে আমরা দেখতে পাই শুট টু কিল পলিসি। এটার কোনো ফর্মাল রেকগনিশন ছিল না, কিন্তু ইনফর্মালি এক ধরনের ধারণা ছিল যে শুট টু কিল করা যায়। এই যে যখন ইলিগাল ইনফিলট্রেটর বলা হচ্ছে, যখন এই বর্ডার স্কার্মিশগুলো হচ্ছে, যখন এক্সটার্নাল এগ্রেশন বলা হচ্ছে, এর মাধ্যমে কনসেন্টটা তৈরি করা হচ্ছে। 2015 সালে আমরা দেখি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। এই ছিটমহলগুলোকে আলাদাভাবে বিভক্ত করে দেওয়া হলো, যেগুলো বাংলাদেশের ভেতরে সেগুলো বাংলাদেশের হয়ে গেল, যেগুলো ভারতের ভিতরে সেগুলো ভারতের হয়ে গেল। আমরা সেটাকে খুব ভালো চোখে দেখলাম, এক ধরনের সুরাহা এখানে হয়েছে। কিন্তু একই সাথে আমরা দেখলাম শুরু হয়ে গেল এনআরসি প্রসেস, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, যে মানুষজনকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে তারা আসলে ভারতীয় নাগরিক, এবং সেটার জন্য তাদের লাগবে বার্থ সার্টিফিকেট অথবা ল্যান্ড টাইটেলস অথবা স্কুলের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। এবং আমরা তখন অবশ্যই লক্ষ্য করছি যে গরিব মানুষের তো এই ধরনের ডকুমেন্ট অনেক সময় থাকে না, বাড়িতে জন্ম নেয়, হসপিটাল রেকর্ড নাই, তাদের তো জমি জমাই নাই, তাদের বাপ দাদাদেরও ছিল না, তো তারা কিভাবে এই ধরনের দলিলগুলো দেখাবে? যার কারণে আমরা লক্ষ্য করি এই এনআরসি প্রসেসে যে খালি মুসলমানরা বাদ পড়ে গেছে বা পড়ে যাচ্ছে সেটা না, গরিব অনেকেই বাদ পড়ে যাচ্ছে। তার মধ্যে মূল জায়গায় চলে আসে যারা দলিত, তারাই। তো আমরা তখন বুঝি যে আসলে বাংলাদেশিকে জুজু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জুজুর ভয়ে দেখিয়ে তারা অনেকের উপরেই নিপীড়ন করতে পারছে। 2024 সাল বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থানের সম্মুখীন হই। ভারতের মিডিয়াতে নানান ধরনের মিসইনফরমেশন, নানান ধরনের ফেক নিউজ, তারা বলে আসছে যে এখানে হিন্দু জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে। এরই রেশ ধরে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও খারাপ হয়ে যায়। সেটারই রেশ ধরে আমরা দেখি ভিসা প্রসেসিং বন্ধ করে দেওয়া হয়, এবং সেটাই এখন 2 বছর পর আবার চালু হয়েছে। 2025-এ আমরা কিন্তু তারপরেও দেখে আসছি টানাপোড়েনটা রয়ে গেছে। ভারতীয় মিডিয়ার ভাষ্য হচ্ছে 2025-এও 1000 মতো ইনফিলট্রেটর তাদের দেশে গেছে, এবং 2500 মতো মানুষজনকে তারা গ্রেপ্তার করেছে। 2026 সালে আমরা দেখি পশ্চিমবঙ্গে বিজেপির জয়। এই জয় এসছে শুভেন্দুর ডিটেক্ট ডিলিট ডিপোর্টের জের ধরে। তারা বলেছে যে এখন আর ট্রাইব্যুনালে যাওয়া হবে না, তাদেরকে ডিপোর্টেশন সেলে রাখা হবে না, ডাইরেক্টলি তারা ডিলিট করে দিবে। এবং জিতে আসার পরপরই তারা শুরু করে দেয় এই এক ইনভেস্টিগেশন, যেটার রেশ ধরে আমরা আবার দেখি এই পুশিং। তো এটাই হচ্ছে গিয়ে সেটার লিনিয়েজটা। আমরা এখানে ভাবতে পারি যে এটা জুলাইয়ের কারণে হয়েছে, আমরা এখানে ভাবতে পারি যে হাসিনা যেহেতু ভারতে আছে সেটারই রেশ ধরে এরকম ধরনের পুশিং বদলা বদলি রাজনীতি হচ্ছে। কিন্তু এখানে একটা আসলে যেটা আমরা লক্ষ্য করে বুঝি যে একটা ডোমেস্টিক পলিটিক্সের একটা রোল এখানে আছে। আমার বই ইন্ডিয়া ইজ বাংলাদেশ প্রবলেমে আমি একটা
আর্গুমেন্ট হাজির করেছিলাম যে কিভাবে কন্ট্রাডিক্টরি কিছু পদক্ষেপ একই সাথে বিরাজমান থাকে। এবং আমি বলেছিলাম যে এই নিউ লিবারাল সময়ে আমরা এটাই দেখি যে কন্ট্রাডিক্টরি ধারণা, আইডিয়া, ইডিওলজি, পলিসিস একসাথেই থাকবে। আমরা যেভাবে মনে করি থিওরিটিক্যালি যে জিনিসপত্র আদান প্রদান করা যাবে সহজে, মানুষজন যাওয়া আসা করতে পারবে সহজে ইত্যাদি, এবং আমরা একটা আন্তর্জাতিক চেতনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাব, আমরা কিন্তু ভুল মনে করব। আমরা ইনফ্যাক্ট দেখি যে যদিও বয়ানে আছে গ্লোবালাইজেশন, আমরা এই সময়ে দেখেছি ভিরুলেন্ট ন্যাশনালিজম, যে ন্যাশনালিজমের জের ধরেই আমরা অনেক ধরনের অন্যায়কে জাস্টিফাই করে দিচ্ছি। তো এই জায়গায় আমরা স্পেসিফিক্যালিও দেখতে পারি যে কিভাবে পুশিন একদিকে এবং কূটনৈতিক সম্পর্ক আরেক দিকে বহাল থাকতে পারে। যে একদিকে আমরা মনে করতে পারি যে এটা কন্ট্রাডিক্টরি, কিন্তু সেটার আর্গুমেন্টের রেশ ধরে আমি বলতে চাচ্ছি যে এটা আসলে কন্ট্রাডিক্টরি না। এই কন্ট্রাডিকশনটা বোঝার জন্য আমরা রবার্ট পাটনামের 2 লেভেল গেমস নিয়ে একটু আলাপ করে নিই। এখানে আমরা দুটো লেভেল দেখি, ডোমেস্টিক লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল। ডোমেস্টিক লেভেলকে আমরা লেভেল 1 বলতে পারি, ইন্টারন্যাশনাল লেভেলকে লেভেল 2। ডোমেস্টিক লেভেলে আমাদের অভ্যন্তরীণ পলিটিক্সটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ভোটাররা কী ভাবছে, দেশের ভিতরে কী ধরনের চাপ আছে, দেশের জন্য কি ভালো, কিভাবে আমরা মানুষের মন জয় করব, এই ধরনের প্রশ্ন। এবং লেভেল 2তে আমরা ভাবতে থাকি যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা কি করতে পারি, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে বজায় রাখবো, এক ধরনের মুখোশ পরে রাজনীতি করার মতো। রবার্ট পাটনাম বলছেন যে উইনসেট হচ্ছে গিয়ে এই ওভারল্যাপিং সেকশনগুলো, যেই পলিসি বা পলিটিক্স অভ্যন্তরীণ পলিটিক্সের জন্যও ভালো, আবার আন্তর্জাতিক সম্পর্কের জন্যও ভালো। তো আমরা যদি বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্ক খালি লেভেল 2 দিয়ে দেখি, তাহলে সেখানে এক ধরনের কনফিউশন তৈরি হয়। কারণ সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সম্পর্ক স্থিতিশীল করার জন্য তাদের ক্যাবিনেট পর্যায়ের একজনকে আমাদের এখানে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছেন, ভিসাও আমাদেরকে এখন দেওয়া হচ্ছে। কিন্তু আবার একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বন্দুকের মুখে মানুষজনকে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এই যে দুটো জিনিস একসাথে হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা যদি এই লেভেল 1 লেভেল 2 একসাথে দেখি তখন আমরা সেটা একটু পরিষ্কারভাবে বুঝতে পারি। লেভেল 1-এ বিজেপি তাদের গত 1 দশকের পলিটিক্যাল ইকোনমি দাঁড় করিয়েছে, যেখানে বাংলাদেশি মুসলিমকে একটা হুমকি হিসেবে দেখে। এই বয়ানটা সময়ের সাথে সাথে বদলেছে। 90-এর দশকের শুরুর দিকে ইনফিলট্রেটর শব্দ থেকে শুরু করে 2019 সালে অমিত শাহের দেওয়া টার্মাইটস অথবা উইপোকা গালি হিসেবে এসছে, এবং সবশেষে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ-এর আইনি রূপ আমরা দেখতে পাই। এই আইনটি প্রথমবারের মতো আশ্রয়ের ক্ষেত্রে ধর্মীয় পরীক্ষা চালু করলো, অমুসলিমদেরকে নাগরিকত্বের পথ খুলে দিল। পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয় পায়, যেখানে শুভেন্দু অধিকারী সিএ-এর অধীনে হিন্দুত্বের ছাড় দিয়ে শুধু বাংলাদেশি মুসলিমদের তাড়িয়ে দেওয়ার প্রচারণা চালিয়েছেন। এই ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নির্দেশে কোনো পলিসি চ্যুতি ছিল না, এটা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। এটাই ছিল তাদের উইনসেট। আবার লেভেল 2-এ ভারতের বাংলাদেশকে দরকার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। তিস্তা পানির চুক্তি কিন্তু এখনও অমীমাংসিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাতায়াতের জন্য বাংলাদেশের ট্রানজিট সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনার আমলে দিল্লিকে এমন এক সরকার দিয়েছিল যারা নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষতি স্বীকার করেও ভারতের কৌশলগত পছন্দগুলোকে অগ্রাধিকার দিত। 2024 সালের অগস্টে সেই ব্যবস্থার পতন ঘটে। এরপর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক সবচাইতে ভলাটাইল হয়ে ওঠে আমাদের ইতিহাসে। দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট পদমর্যাদায় নিয়োগ দেওয়াটা মূলত লেভেল 1-এ কোনো ছাড় না দিয়ে লেভেল 2-এর সম্পর্ক জোড়া লাগানোর একটা
ভারতীয় চেষ্টা। 2024 সালের জুলাই আগস্টের ক্রাইসিসের পর দীর্ঘ 2 বছর যে ভিসা সম্পূর্ণ বন্ধ ছিল তা হঠাৎ চালু বা ভিসা রিজামশন করার মাধ্যমে স্বাভাবিকতার বার্তা দেওয়া হচ্ছে। ক্যাবিনেট পদমর্যাদা দিয়ে বোঝানো হচ্ছে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি, কিন্তু এর কোনোটি পুশিন বন্ধ করা, বহিষ্কারের আগে জাতীয়তা যাচাই করা কিংবা বাংলাদেশে ইতিমধ্যে যে 120 জন নিশ্চিত ভারতীয় নাগরিকের তালিকা নথিবদ্ধ করেছে তাদের ফেরত নেওয়ার কোনো প্রতিশ্রুতি দেয় না। পুরোটাই তাদের অভ্যন্তরীণ রাজনীতি। এই পুশিন সংকটকে আমরা যদি স্রেফ বাইল্যাটারাল সম্পর্কের পতন হিসেবে দেখি বা হিন্দুত্ববাদী পলিটিক্সের একটা অংশ হিসেবে দেখি, তাহলে সেটা ভুল ভাবা হবে। কারণ আমরা বুঝতে পারি না যে কেন তাহলে তারা বর্ডার বন্ধ করে দিয়ে এই প্রবলেমটা সুরাহা করে না। কেন আমরা বারবার দেখি কিভাবে শ্রমজীবী দরিদ্র বাংলাদেশিদের চিত্রটাই সামনে আসে। ইন্ডিয়াস বাংলাদেশ প্রবলেমে আমি একটা আর্গুমেন্ট দিয়েছিলাম যে ভারতে বাঙালি মুসলমানদের প্রান্তিকরণের জায়গাটায় শুধু এক্সক্লুশন হিসেবে দেখলে হবে না, আমাদেরকে বুঝতে হবে যে বাজার, শ্রম এবং পুঁজির উদারীকরণ ঠিকই চলছে, কিন্তু পাশাপাশি নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় নিরাপত্তার কড়াকড়িও বা সিলেক্টিভ সিকিউরিটাইজেশনও আরোপ করা হচ্ছে। এই ব্যবস্থায় বাঙালি মুসলিম অভিবাসীরা একটা অদ্ভুত অবস্থানে থাকে। শ্রম হিসেবে তারা ভারতের ইনফর্মাল ইকোনমিতে নির্মাণ কাজ, গৃহস্থলী কাজ, গার্মেন্টস সাপ্লাই চেইনে বিভিন্ন ধরনের কাজগুলো করে আসছে। আবার রাজনৈতিক চরিত্র হিসেবে তাদের সাজানো হয় পারফেক্ট আউটসাইডার হিসেবে, এমন এক অনুপ্রবেশকারী যার উপস্থিতি এনআরসি, সিএএ, হোল্ডিং সেন্টার আর সীমান্ত বেড়ার যৌক্তিকতা প্রমাণ করে। এতদিন এটাকেও অভ্যন্তরীণ রাজনীতি হিসেবে বলে আমরা সেটাকে পাত্তা দিইনি। 2014-15 সালের নির্বাচনী প্রচারের সময় বিজেপি আবিষ্কার করে যে বাঙালি মুসলমানকে ইনফিল্ট্রেটরের ইমেজটা দিলে একসাথে দুটো আদর্শিক কাজ করা যেতে পারে। প্রথমত, ভয় জাগিয়ে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট একত্র করা, এবং 2, একটি জাতীয় নিরাপত্তার বয়ান তৈরি করা, ন্যাশনাল সিকিউরিটি যেটাকে আমরা বলি, সেটা তৈরি করে রাষ্ট্রের নজরদারির অবকাঠামো অথবা সার্ভেইলেন্স স্টেটটাকে আমরা বৈধতা দিতে পারি। আসামের এনআরসিতে প্রায় 20 লাখ মানুষকে রাষ্ট্রহীন ঘোষণা করা হয়েছিল, যাদের বড় অংশই আসলে দরিদ্র মুসলমান এবং দলিত। 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই লজিককে আরও বৈধতা দেয়, যেখানে ডিপোর্টেশন চেইন থেকে ফরেনার্স ট্রাইব্যুনালকে বাদ দিয়ে দেওয়া হয়। আগে আসামে কোনো সন্দেহভাজন নাগরিককে বহিষ্কার করার আগে ট্রাইব্যুনালে দেওয়া হতো, কিন্তু নতুন আইনের ফলে এই আইনি প্রতিক্রিয়াকে বাইপাস করা সম্ভব হয়েছে, যা পশ্চিমবঙ্গেও তাদের হোল্ডিং সেন্টারের অপারেশনের জন্য গ্রহণ করেছে। এর মানে হলো কে বিদেশি আর কে নাগরিক তা নির্ধারণ করার ক্ষমতা এখন আদালতের হাত থেকে চলে গেছে, এবং চলে গেছে সরাসরি পুলিশের হাতে। এটি স্রেফ কোনো প্রশাসনিক দক্ষতার পরিমাপ নয়, এটি হলো নাগরিকত্বের একটি সিকিউরিটি ক্যাটাগরিতে রূপান্তর করা, যা এখন নথিপত্র দিয়ে নয় বরং মানুষের চেহারা, ভাষা, ধর্ম এবং সন্দেহ দিয়ে নির্ধারণ করা সম্ভব। এর ফলাফল হলো বীরভূমের একজন প্রেগন্যান্ট মহিলা, যার আধার কার্ডও আছে, ভোটার আইডি কার্ডও আছে, সবই আছে, কিন্তু তাকেও 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে পুশিন করে দেওয়া যায়। পরবর্তীতে কলকাতার হাইকোর্ট এই বহিষ্কারকে বেআইনি এবং হট হেস্টে করা হয়েছে বলে ব্যাখ্যা দেন। সুপ্রিম কোর্টের মানবিক কারণে তার সন্তান প্রসবের পর তাকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। এগুলো প্রশাসনিক ভুলের কারণে হয়নি, এইটাই নিয়ম, এইটাই হয়ে গেছে ডিপোর্টেশন মেকানিজম, যার কারণে এই আইনি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই ঘটনাগুলো ঘটে যাবে। এখন আমরা তাকালাম বলে আমরা দেখলাম
মোটা দাগে আসলে এইসব পুশিন কে কাকে নো ম্যানস ল্যান্ডে দেওয়া হলো, কাকে হলো না, কোর্ট কি বলল না, এগুলো কিন্তু আসলে সাধারণভাবে দেখা যায় না। নিউলিবারাল গ্লোবালাইজেশন এরকম কন্ট্রাডিকশনেই ভরা। আমরা এটা ইউএস মেক্সিকো বর্ডারেও দেখে আসি। সেদিক থেকে আমরা বুঝতে পারি যে কাঠামোগতভাবে আসলে সম্পর্ক খুব একটা বদলায় না। মোটা দাগে রপ্তানি আমদানির কারণে এক ধরনের সম্পর্ক চলতেই থাকে। মনে হতে পারে যে শ্রম বাজারের কারণে সমস্যা হয়, কিন্তু সেটাও কিন্তু না। এটাই নীতি আসলে। কেননা এই নীতি নিশ্চিত করে যে বেতন কম রাখা যাবে, শ্রমিককে পরিত্যাজ্য করা যাবে, এবং সে বাংলাদেশি না ভারতীয় সেটা আসলে কিন্তু যায় আসে না। বাংলাদেশি বলে যে বেতনটা কম রাখা যাচ্ছে, অন্যদেরকে যে ভয়ে রাখা যাচ্ছে, সেটাই আসলে নীতিটা। এই বাংলাদেশি জুজুকে দিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো সুবিধাই পাওয়া যায়। রাজনৈতিক কারণ এভাবে ভোট একত্রিত করা যায়, যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, এবং অর্থনৈতিক কারণ বেতন কম দেওয়া যায়, অনেক শ্রমিক পাওয়া যায়, এবং তাদেরকে দিয়ে এমন কাজ করানো যায় যেটা অনেকেই করতে চায় না। এভাবেই চলতে থাকে এই অর্থনীতি, রাজনীতি, এবং এই কারণেই আমরা বেড়া বাঁধার কথা অনেক শুনি, কিন্তু বেড়াটা আসলে কখনোই সম্পূর্ণ হয় না।